পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দিলেন ডক্টর ইউনুস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগের সিদ্ধান্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের। রাষ্ট্রপতির সাথে কথা বলে সন্ধ্যার মধ্যে সম্পন্ন হবে আনুষ্ঠানিকতা। দেশ জুড়ে ধীরে ধীরে সচল হচ্ছে থানা পুলিশের কার্যক্রম। সেবা দেয়া হচ্ছে সীমিত পরিসরে, নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। নিপীড়ন বন্ধে আইন বিভাগের করা হবে প্রয়োজনীয় সংস্কার, জানালেন আসিফ নজরুল। শিল্পক্ষেত্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ প্রধান চ্যালেঞ্জ, বললেন উপদেষ্টা। পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে পুরনো কাটা তারের বেড়া বদলে স্মার্ট ফেন্সিং দিচ্ছে ভারত। অবাঞ্ছিত অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ, বলছে দেশটি। ফজর নামাজের সময় গাজার আল দারাজ এলাকার শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলা, দ্রুত ছড়িয়ে পড়া আগুনে শতাধিক প্রাণহানি। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এখন ঘরে ঘরে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, আবু সাইদ শুধু এক পরিবারের সন্তান নয়। আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। সকাল 11টার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবুনপুর গ্রামে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আবু সাইদের মাকে সান্ত্বনা দিয়ে ডক্টর ইউনুস বলেন, শিক্ষার্থী হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। সবাইকে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনুস। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর ইউনুস। এটা সারা জাতিকে আমরা বলতে চাই, যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল, ভয় পায় না, এই যেহেতু পথ দেখিয়ে গেছে। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো। সহকর্মী তাহিদ মিথুন আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে, এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন তিনি। মিথুন, ডক্টর ইউনুস এখন কোথায় আছেন? দেবাশিস, এই মাত্রই আসলে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে পরিদর্শন করেছেন, সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন যে রংপুর মেডিকেল কলেজে। অর্থাৎ এখানে যে কোটা আন্দোলনের সময় যে সংঘর্ষ, যে আহত হয়েছেন তাদের দেখতে তিনি রংপুর মেডিকেলে গেছেন। এর আগে তিনি দীর্ঘ সময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিলেন এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি, আন্দোলনের সময় বিশেষ করে যে পরিস্থিতিগুলো হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে যারা সমন্বয়ক ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন। শিক্ষার্থীরা এই যে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, তাদের উপর যে ছাত্র, বিশেষ করে আবু সাইদ যে নিহত হয়েছে, এই বিষয়গুলো তাদের যে ক্ষোভ সেগুলো তুলে ধরেছেন এবং তারা এই যে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন এবং এই অন্যায়ের প্রতিবাদ পাশাপাশি তারা খুব দ্রুত সময়ের মধ্যে এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন। পক্ষান্তরে প্রধান উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছেন যে সকল হত্যাকাণ্ডেরই বিচার করা হবে এবং এর বাইরে তিনি এখানে যেহেতু প্রশাসনিক কর্মকর্তারাও ছিলেন, তিনি বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের উন্নয়নের যেসব প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো তিনি দ্রুত গতিতে দেখার আশ্বাসও দিয়েছেন। এখানকার যারা উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, তাদের সঙ্গে কথা হয়েছে, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছেন এবং এখান থেকে তিনি রংপুরের মেডিকেল
মেডিকেলে গেছেন এবং এরপরে শিক্ষার্থীদের যে সমন্বয়করা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয়করা একটি বৈঠক করবেন এবং তারা সাংবাদিকদের তাদের যে সব নতুন কর্মসূচি সেগুলো তুলে ধরার কথা রয়েছে। এর বাইরে আজকে এখান থেকে প্রধান উপদেষ্টা তিনি রংপুর মেডিকেল থেকে তিনি সার্কিট হাউসে যাবেন। সার্কিট হাউসে তিনি বিশ্রাম করে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। দেবাশিস। ধন্যবাদ মিথুন যুক্ত হবার জন্য। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি জানান রাষ্ট্রপতির সাথে আলাপ করে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তিনি। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিভাগের সব বিচারপতিকে নিয়ে ডাকা জরুরি ফুল কোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি। শনিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে বিচারপতিদের সভাটি করার কথা ছিল, তবে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। কার্জন হলের গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট প্রাঙ্গণে যায় শিক্ষার্থীরা। এ সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত না প্রধান বিচারপতি সহ বাকিরা পদত্যাগ করবেন ততক্ষণ আন্দোলন চলবে। বলেন, পরাজিত শক্তির কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। গত 7 আগস্ট থেকে বন্ধ রয়েছে দেশের সব আদালতের কার্যক্রম। পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টটি রয়েছে, আপনারা সুপ্রিম কোর্ট ঘেরাও করুন এবং যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এবং অন্যান্য বিচারপতি পদত্যাগ করে এই জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র যতক্ষণ না পর্যন্ত ওনারা প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। সকাল থেকে মহানগরের বিভিন্ন থানার খোঁজ খবর নিয়েছেন সহকর্মী বনি আমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বনি, সকাল থেকে রাজধানীর থানাগুলোর কার্যক্রম শুরুর কিরকম চিত্র দেখলেন? দেবাশিস, আমি এখন উত্তরা পূর্ব থানার সামনে আছি এবং থানাটির অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন সামনে যে পুরো থানা আগুনে পুড়ে ঝলসে আছে এবং থানার কার্যক্রম আসলে এই মুহূর্তে চলছে না। আমরা একটু আগেই থানার ভেতরে ঢুকেছিলাম। থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, তার সঙ্গে কথা বললাম, তিনি ছিলেন, এখনো আছেন ভেতরে। তিনি বলছিলেন যে থানার কার্যক্রম, আমরা জিজ্ঞেস করেছিলাম তাকে যে থানার কার্যক্রম আসলে শুরু হচ্ছে কিনা আজকে, কিন্তু উনি বললেন যে থানার কার্যক্রম এখনো শুরু হওয়ার কোনো কথা তারা জানেন না এবং তারা নিজেরাও এসেছেন। এর আগে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের কাছে থেকে আমরা জানতে পারলাম যে ঘণ্টাখানেক আগে এখানে ডিএমপি কমিশনার এসেছিলেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, আনসার সদস্যরা আছেন, শিক্ষার্থীরা আছেন এবং উৎসুক জনতার বেশ একটা অংশ আছেন এখানে। এবং থানার ভেতরে আসলে ঢোকার মতো পরিবেশও এই মুহূর্তে নাই। আমরা থানার ভেতরে আসলে ঢুকে দেখি যে থানার যত রকম কাগজপত্র, আসবাবপত্র এবং থানার ভিতরে অন্যান্য যেসব মানাওয়াল, সেগুলো কোনোটাই আসলে অবশিষ্ট নাই, ঠিক মতো নাই, সবই আসলে পুড়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছেন যে থানার যে গ্লাস এবং থানার যে বিল্ডিংয়ের যে অবয়ব, সেটাও আসলে পুরা কালো হয়ে আছে, কারণ আগুনের যে তাপ। আমি গত 5 আগস্ট যেদিন আসলে সরকার পতন হলো, সেদিন আমি এই এলাকায় ছিলাম। সেদিন দেখেছি যে এই থানার ভেতরে আসলে আগুন দাউ দাউ করে জ্বলছিল এবং আমরা আসলে ওই সময় ঢোকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একটা পর্যায়ে পরে ঢুকতেও পেরেছিলাম, কিন্তু ওই সময় আসলে থানার ভেতরে কোনো কিছুই ঠিকঠাক ছিল না, সবই আসলে পুড়ে গিয়েছিল। পুলিশের যারা সদস্যরা ছিলেন তারাও হতাহতের ঘটনাও ঘটেছিল এবং বিভিন্ন ফাইলপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আসলে আমরা পুড়তে দেখেছিলাম, দাউ দাউ করে যে আগুন জ্বলছিল সেই আগুনে। তো এই মুহূর্তে আমি আসলে উত্তরা পূর্ব থানা থেকে এই পর্যন্তই আসলে আমার কাছে তথ্য আছে। দেবাশিস। ধন্যবাদ বনি যুক্ত হবার জন্য। পুলিশ সদস্যরা নিজেদের কর্মস্থলে ফিরতে থাকায় সারা দেশের থানার কার্যক্রমও স্বাভাবিক হচ্ছে। থানাগুলোতে ভেতরে ও বাইরে নিরাপত্তা মোতায়েন আছে সেনাবাহিনী। বেশিরভাগ থানায় এরই মধ্যে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা, বাকিরাও যুক্ত হবেন শিগগিরই। সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম, সারছেন দাপ্তরিক কাজ। অনেক থানার ভবন সহ ক্ষতিগ্রস্ত পুলিশের ব্যারাক সহ নানা স্থাপনা, সেগুলো সংস্কার কাজ চলছে। শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই চাওয়া সাধারণ মানুষের। আজকে থেকে আমরা আসলে খুব স্বল্প পরিসরে কাজগুলি শুরু করছি। খুব দ্রুত আমরা আসলে আমাদের কাজে ফিরে যাব। জানেন যে থানাগুলি কখনো আসলে বন্ধ হয় না, সেরকম একটি জায়গায় মানুষের আস্থার জায়গায় পরিণত করতে চাই।
ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে তাদেরও ব্যস্ততা। রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। নিজ উদ্যোগেই সড়কের যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নীতিমালাগুলো পরিপূর্ণভাবে না জানলেও যথাসম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা রয়েছে তাদের। শিক্ষার্থীরা বলছেন, পুলিশ না থাকায় আইন মানছেন না অনেকেই, অনেক বাস চালকও মানছেন না নির্দেশনা। মোটরসাইকেলের চালকরা বের হন হেলমেট ছাড়াই, তবে তাদেরকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের সহযোগিতা করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। সবার সাথে মিলেমিশে একসাথে আমরা কাজ করতেছি, তো ভালো লাগছে। আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তো সেই আনারি হাতে একটু কষ্ট হচ্ছে, তারপরও ভালো লাগছে, মানে এনজয় করতেছি। গর্বিত যে দেশের জন্য কিছু করতে পারছি। কোনো কাজই ছোট না, ওরাও যে দেশের কথা ভাবে, ওরাও যে ভালোভাবে বাঁচতে চায়, থাকতে চায়, হ্যাঁ, এটা খুব ভালো লাগছে। ছাত্ররা খুব ভালো, দেশ এভাবে চললে আরো উন্নত হইব। ছাত্র জনতার দাবির মুখে প্রধান বিচারপতি পদত্যাগ করবেন কিনা সেটি তাকেই ঠিক করতে হবে, এই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফুলকোর্ট সভা ডাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকাল 9:30টার পর সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমকে বলেন, সব ধরনের খারাপ আইন সহ পুরো আইন বিভাগের সংস্কার করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের নিপীড়নের জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে মুক্ত জীবনে ফিরতে চান বলে জানান আইন উপদেষ্টা। ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা। শিক্ষার্থীরা মানে গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটাকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা আমাদের প্রধান বিচারপতি মানে বুঝতে পারবেন বলে আমার প্রত্যাশা থাকবে। শিল্পক্ষেত্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ, এমনটাই জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সচিবালয়ে প্রথম কার্যদিবসে আসেন শিল্প উপদেষ্টা। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষের সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে শিল্প উপদেষ্টা বলেন, শিল্পক্ষেত্রটি তার জন্য চ্যালেঞ্জিং। যতটুকু সময় পাবেন চেষ্টা করবেন কাজ করার। কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি। আরও বলেন, চামড়া শিল্প নিয়ে কাজ করতে হবে, সমস্যা চিহ্নিত করে করতে হবে সমাধান। ছাত্র জনতার যে ম্যান্ডেট, এটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যে স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। ডেফিনেটলি চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়। অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে উন্নত মানের স্মার্ট ফেন্স বসাচ্ছে ভারত। কাঁটাতারের বদলে এরই মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় মজবুত এবং অতিরিক্ত উচ্চতার বেড়া বসানোর তোড়জোড় চলছে। কর্তৃপক্ষ বলছে, অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 4096 কিলোমিটার বিস্তৃত বাংলাদেশ ভারত সীমান্ত। পশ্চিমবঙ্গে 938 কিলোমিটার বাদে ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ের সাথেও দুদেশের সীমান্ত এলাকা। গেল কিছুদিন ধরেই সীমান্ত ঘিরে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বেশ কিছু জায়গায় স্মার্ট ফেন্সিং সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে জলপাইগুড়ির ধরধরা সীমান্তে পুরনো কাঁটাতারে বেড়ার পরিবর্তে মজবুত ও অধিক উচ্চতার স্মার্ট ফেন্স বসানোর কাজ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এতে অনুপ্রবেশ কমার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এইগুলো হচ্ছে একটু মজবুত, অনেক মজবুত আছে। আগেরগুলো তো মজবুত ছিল না। আগের মনে করো প্লাস দিয়ে কাটলে কাটা দিত, আর এখনকার এই যেগুলো বেড়া হচ্ছে এগুলো তো কাটা যাচ্ছে না। পুরোনো বেড়াটাকে উঠাই দিচ্ছে, ফেন্সি হলে আবার সুবিধা হবে। একদম এটা আবার উচ্চা আছে, প্রত্যেক দিয়ে সুবিধা হবে, আপনারা বাঁধে ঢুকতে পারবে না। হার্ড আছে জিনিস। এর আগে বাংলাদেশ ভারত সীমান্তের ওপর নজর রাখতে বিএসএফ এর কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনিক রহমান, যমুনা নিউজ। মিয়ানমারে জান্তা বিদ্রোহীদের সংঘাতে চাপা পড়েছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ইস্যু। চলমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের সুযোগ নেই মনে করেন রোহিঙ্গা নেতা ও বিশেষজ্ঞরা। অপরদিকে হাল না ছাড়লেও এ বিষয়ে খুব একটা আশাবাদী নয় শরণার্থী প্রত্যাবাসন কমিশন। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী এহসান আল কুতুবী।
নিজ দেশ থেকে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সরকারের মানবিকতায় সাময়িকভাবে এদেশে থাকার অনুমতি দেওয়া হয়, তাদের পরবর্তীতে প্রয়োজনীয়তা দেখা দেয় প্রত্যাবাসনের। নানামুখী কূটনৈতিক তৎপরতায় তৈরি হয় সেই সুযোগও। রাখাইন রাজ্য দখলে নিতে গেল ফেব্রুয়ারিতে হঠাৎই মিয়ানমারের সামরিক যাত্রার সঙ্গে সংঘর্ষে জড়ায় বিদ্রোহীরা। বদলে যায় পুরো পরিস্থিতি। রোহিঙ্গা নেতারা বলছেন, চলমান সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোহিঙ্গারা। একদিকে বাস্তুচ্যুতদের ফিরে যাওয়ার সম্ভাবনা যেমন বন্ধ হয়েছে, অপরদিকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আরও অনেকে। দেশত গিয়ে আয় রিপার্সিং নালগরির যে জায়গা তো মানুষ গিয়ে দিয়ে বেশি যাবে তে দেশত তো দূরাই দিয়ে দে হি রোহিঙ্গা কমিউনিটি আর কানতিন তৈলে আর কানের মাঝে এখন লড়াই করে তেদ আছে মক লই মিলিটারি লই লড়াই মাঝে মিলিটারি হরের মক জিতের বুলি হর হে তৈলে তার সিকিউরিটি তেলে নেওয়ার দত্ত আর রোহিঙ্গা রিপার্সিং করি তেজ রাখিব হদ্দিয়ান বেশা বেশি আই কনফিউজ কি কই। অনেকটা রোহিঙ্গা নেতাদের সুরেই কথা বলছে শরণার্থী প্রত্যাবাসন কমিশন। মিয়ানমারের যুদ্ধাবস্থা পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে বলেই মনে করা হচ্ছে। মিয়ানমারের সরকার তাদের সহযোগিতা আমরা সেইভাবে পাচ্ছি না, এবং সাম্প্রতিক সময়ে বাস্তবতা তৈরি হয়েছে যে রাখাইন রাজ্যের সংঘাত তৈরি হচ্ছে, আরাকান আর্মির সাথে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। আমরা এই জন্য এমন কোনো মানে চাপও দিতে পারছি না যে এই মুহূর্তে যে আলোচনা টেবিলে বসা দরকার। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের বিদ্রোহী সামরিক জান্তার দখল পাল্টা দখলের লড়াই এখন আর কেবল দুটি পক্ষের হাতে নেই। তাই খুব সহসাই পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও ক্ষীণ। এরকম যখন একাধিক গোষ্ঠী রয়েছে সংঘাতপূর্ণ অবস্থায় এবং বিভিন্ন মুখী তাদের স্বার্থ, তখন আসলে রোহিঙ্গাদের স্বার্থটা তাদের দিক থেকে গৌণ হয়ে যাচ্ছে বলেই মনে হয়। রোহিঙ্গারাও কিন্তু তাদেরকে খুব একটা বিশ্বাস করে না, কোনো পক্ষকে এখন তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, এবং সেটা যৌক্তিক কারণ আছে। তো এরকম অবস্থায় যদি ওখানে কোনো রকম স্থিতিশীল অবস্থা তৈরি না হয়, আগেও ছিল না কিন্তু এখন আরও সংকটময়, যে এখন একেবারে একটা যুদ্ধাবস্থা সেখানে, তো সেখানে নিরস্ত্র যে সাধারণ রোহিঙ্গারা রয়েছে তাদের ফেরার তো কোনো প্রশ্নই আসলে আসে না। তো প্রত্যাবাসনটা আসলে খুব একটা আরো বেশি অনিশ্চিত জায়গায় চলে গেছে বলে মনে হয়। এত এত সমস্যার মাঝেও নিজ ঘরে ফিরতে পারলেই যেন বাঁচে দেশান্তরী মানুষরা। গত 7 বছর ধরে চলা নানা উদ্যোগের পর টানেলের মুখে আলো দেখা গিয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসনে, কিন্তু সাম্প্রতিক মিয়ানমারের সংঘাতে সেটিও বলতে গেলে একেবারে বন্ধ হয়ে গেছে। তাই রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশ শুধু নয়, পাশাপাশি আন্তর্জাতিকভাবে যদি চাপ প্রয়োগ করা যায় এবং মিয়ানমার যে চলমান সংঘর্ষ সেটি যদি বন্ধ করা যায়, তাহলে তাদের প্রত্যাবাসনের যে সম্ভাবনা সেটি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও 2017-র আগে যারা এসেছিলেন তাদের কাউকে খুব একটা ফেরত পাঠানো যায়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। চলমান অস্থিরতায় ঢাকায় রাত গভীর হলেই বাড়ে ডাকাত আতঙ্ক, কিন্তু গেল দুদিনে উৎকণ্ঠাকে বিদায় জানিয়েছেন রাজধানীবাসী। আতঙ্ক ধীরে ধীরে পাল্টে গেছে উৎসবে। চলছে রাতভর রান্না খাওয়া, মধ্যরাতেও রাস্তায় খেলায় মাতছে শিশুরা। সম্মিলিত প্রতিরোধের কারণেই ঠেকানো যাচ্ছে দুষ্কৃতিকারীদের। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। কালকে রাত্র থেকেও ট্রাই করতেছি, আজকে রাত্রেও আসি। উই রিয়েলি প্রে এন্ড হোপ যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি। ডাকাত ধরতেই এলাকাবাসীর এই অধীর আগ্রহ। এবার যেন অন্তত একটা ডাকাত হলেও আসে এলাকায়, এমনটাই চাওয়া। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে গেল কয়েকদিন নগর জুড়ে ছিল ডাকাত আতঙ্ক। প্রতিরোধে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। বেশ কয়েক জায়গায় ধরাও পড়ে ডাকাত দল। তবে সেই উৎকণ্ঠার দুদিন না পেরুতেই বোল্ড পাল্টে গেল রাজধানীর। আতঙ্ক পরিণত হয়েছে উৎসবে। রাত বাড়তেই সব বয়সী মানুষ নামছেন লাঠিসোঁটা হাতে। রীতিমতো ফেসবুকে জানান দিয়ে চলছে পাহারা। এলাকাকে ডাকাত মুক্ত করার জন্য থর থেকে নিয়ে আসছি এটাকে, এলাকার মানুষকে বিপদ মুক্ত করার জন্য। এখানে ডাকাত এখনো পর্যন্ত ওইভাবে আসে নাই, আর ইনশাল্লাহ আসলেও লাভ হবে না। ওরাই এখন এখানে আসতে ভয় পাবে যে কোথায় আসলাম। আর এটাতে আরেকটা জিনিস ভালো হয়েছে যে আমাদের এলাকার মধ্যে ইউনিটি বাড়তেছে অনেক। ডাকাত তো দূরের ব্যাপার, ছিচকে চোরেরও সাধ্য নেই এলাকায় প্রবেশের। কারণ অলিতে গলিতে চলছে উৎসব, জমজমাট পিকনিক। অস্থিরতার এমন দিনেও তাই ব্যস্ততার আজ বাবুর্চির হাঁড়িতে। ডাকাত ধরতে যারা রাস্তায়, তাদের জন্যই চলছে খাবারের এই আয়োজন। আমাদের অ্যারাউন্ড প্রতিদিনই 200+।
200+ আমরা অ্যারেঞ্জমেন্ট, আজকে অ্যারেঞ্জমেন্ট আছে হচ্ছে মোরগ পোলাও। আমরা অল্টারনেটিভ একটার পর একটা মেনু দিয়ে যাতে যারা ভলেন্টিয়ার করছে সদ উদ্যোগে যাতে কেউ কষ্ট না পায়, সবার জন্যই আমরা ডাকাতকে ধরার জন্য আমরা হিন্দু মুসলমান সবাই মিলেই একতাভাবে সবাই এলাকায় পাহারা দিচ্ছি। ধানমন্ডির টালি অফিস মোড়েও দেখা গেল একই চিত্র। ভোর 4টা বাজলেও সজাগ সবাই, তরুণরা মহড়ায়, নিরাপদে ঘুমাচ্ছেন এলাকাবাসী। গত পরশুদিন আমরা 3টা ডাকাত ধরেছি, টালি অফিস মোড়ে ধরেছি আমরা। অটো রিক্সা ছিল, অটো রিক্সাটা চুরি করে এনেছে। আমার ছেলেও ডাকাত ধরতে বের হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা ডাকাত পাচ্ছি না। ডাকাতরা কোথায় গেল, আমরা ডাকাত খুঁজতেছি। সরকার পতন, পুলিশ প্রশাসনের অভাবের কারণেই হঠাৎ নগর জুড়ে বেড়েছে ডাকাত আতঙ্ক। নগরীর পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবীদের বসেছে এমন চেকপোস্ট, যেখানে ছোট বড় সকল গাড়িকেই পড়তে হচ্ছে জিজ্ঞাসার মুখে। একটু সন্দেহ হলেই চলে তল্লাশিও। এলাকাবাসীর এমন সতর্ক অবস্থানের কারণে রাজধানীতে কমেছে ডাকাতের আতঙ্ক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাইড কুকিং। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এমনটাই বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটে একটি বেসরকারি হাসপাতালে আন্দোলনে আহতদের চিকিৎসার খবর নিতে যান তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের শফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া দরকার। সেই সাথে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের বিচারও দাবি করেন তিনি। এ সময় দেশের পরিবেশ স্বাভাবিক হলে নতুন নির্বাচনের দাবিও জানান জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির। তারা খুব বেশি দিন থাকবে এটা আমরা মনে করি না, কিন্তু মিনিমাম এতটুকু সময় দিতে হবে যে ডিসঅর্ডারকে অর্ডারে আনার জন্য যে সময়টা তাদেরকে দিতে হবে। প্রাণ ফিরে পেয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বেড়েছে পর্যটকদের আনাগোনা। সৈকতের সুগন্ধা, লাবণী পয়েন্ট সহ প্রতিটি জায়গায় মুখরিত। দীর্ঘ 1 মাস হোটেল মোটেলের ব্যবসা স্থবির হয়ে পড়ায় লোকসান পোষাতে কাজ করছেন ব্যবসায়ীরা। 2 দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র এমন। প্রায় 1 মাসেরও বেশি সময় পর পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন পর্যটকরা। প্রথমে বন্যা, এরপর আন্দোলন, সহিংসতায় এতদিন স্থবির ছিল পর্যটক খাত। নতুন সরকার গঠনের পর প্রাণ ফিরতে শুরু করেছে। কক্সবাজার আসতে পারছে, অনেক ভালো লাগতেছে, ওয়েদার সবকিছু অনেক ভালো লাগতেছে আমাদের। দিন দিন পর্যটক বাড়ছে, আশা করি সামনে আরো বাড়বে। দেশের পরিস্থিতি যেন ভালো থাকে আমরা এই আশাই করি। পরিস্থিতি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। আমি খেলতেছি, পানিতে সাঁতার কাটতেছি, অনেক মজা লাগতেছে। এখন সৈকতে টুরিস্ট পুলিশ না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় পর্যটকরা। আপাতত নিরাপত্তার দায়িত্ব পালন করছে সি সেফ লাইফ গার্ড সদস্যরা। আমাদের লাইফ গার্ড সব কিছু সব সময় ভালো, আগের চেয়ে ভালো অবজার্ভ রাখতে হচ্ছে। শতভাগ আমরা নিজেরা নিরাপদ। রাতের দিনে আমরা সবসময় আমরা সবাই পালাক্রমে ডিউটি এবং নিরাপত্তা দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। গত কিছুদিন ধরে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসা স্থবির। পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ায় লোকসান পোষানোর আশায় ব্যবসায়ীরা। এই ধরনের পর্যটন কেন্দ্রে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে পরে আমাদের এখানে পর্যটকের ভিড় বাড়বে বলে আমরা আশা। ব্যবসা বাণিজ্য সামনে কি করা যায় না যায়, এটার জন্য আমরা উদ্যোগ নিতেছি। এখন সামনে যদি পরিস্থিতি ভালো হয়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় পর্যটকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে। মামুন রশিদ, যমুনা নিউজ।